শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলছেন আব্দুল মঈন খান। এরপর জানিয়ে দেব অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে বলছেন সিএসি। আরও জানিয়ে দেব নির্বাচন দিতে দেরি হলে সমস্যার সৃষ্টি হবে বলছেন ফারুক। এদিকে শিক্ষার্থীর মৃত্যু, ঢাকার ন্যাশনাল মেডিকেলের প্রধান ফটক ভাঙচুর। আরও থাকছে প্রেস ক্লাবে রিকশা শ্রমিকদের বিক্ষোভ, হাইকোর্ট ঘেরাওর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার পরিবর্তনে উঠে গেছে টেন্ডারের কঠিন শর্ত। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলছেন আব্দুল মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার 24 নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মহিদুর রহমান দীর্ঘ 17 বছর পর গত 16 নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানান মঈন খান। তিনি বলেন, একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকেই বিদেশে চলে গিয়েছিল, তাদের দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেন মঈন খান। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে বলছেন সিএসি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, আমাদের নিহত শহীদ জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব, তবে ভোটের দিনক্ষণ এখনো নয়, আগে সংস্কার। রবিবার দুপুরে শপথ নেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। এর আগে নবনিযুক্ত সিএসি এবং 4 নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। রবিবার দুপুর 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসন ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 21 নভেম্বর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। নির্বাচন দিতে দেরি হলে সমস্যা সৃষ্টি হতে পারে বলছেন ফারুক। নির্বাচন দিতে দেরি হলে আবারও সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি চাই, তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয়। 2000-এর ওপরে ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছে, তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নেই। এই সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন, তারা তাদের ভোট দিতে পারবেন, তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবেন। তাই আর দেরি নয়, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়। ফারুক বলেন, 3 মাস অতিবাহিত হলেও এখনো কেন তারেক রহমান দেশে আসতে পারেনি, এখনো কেন তার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না। জনগণের সামনে এই প্রশ্ন জেগে উঠেছে, তাই সরকারের কাছে প্রত্যাশা তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। তিনি আরো বলেন, আমরা তো আপনাদের অন্তর্বর্তী সরকার বিরোধী না, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যে জুলুম নির্যাতন করেছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি, সেখানেও পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে, জুলুম নির্যাতন করেছে। তাই এই সরকারের দোসররা যারা এখনো বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শিক্ষার্থীর মৃত্যু, ঢাকা ন্যাশনাল মেডিকেলের
প্রধান ফটক ভাঙচুর। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ তুলে হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা 1টার দিকে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত এই হাসপাতালের সামনে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা 12:30টার পর শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন। হাসপাতালের প্রধান ফটক আটকানো থাকায় উত্তেজিত শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বোঝানোর চেষ্টা করতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে তারা। প্রেস ক্লাবে রিকশা শ্রমিকদের বিক্ষোভ, হাইকোর্ট ঘেরাওর হুঁশিয়ারি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা। হাইকোর্ট থেকে রাজধানী ঢাকা ব্যাটারি চালিত রিকশা চালক বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাতে তারা জড়ো হয়েছেন। সেখান থেকে হাইকোর্টে ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রোববার সকাল 10:30টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট দল এসে রিকশা শ্রমিকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে থাকেন। সকাল 11টা নাগাদ প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের কয়েকজন বলেন, আজ বিক্ষোভে শুধু ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরাই নয়, অটোরা চালকরাও এসেছেন। আমরা হাইকোর্টের আদেশ বাতিল চাই। আমরা জীবিকার জন্য অটো চালাই। ব্যাটারি চালিত রিকশায় আয় বেশি, কষ্ট কম, জনগণের চাহিদাও বেশি, এটি কেন বন্ধ হবে? এমন প্রশ্ন তোলেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। বিক্ষোভ থেকে তারা হাইকোর্টের আদেশ প্রত্যাহার করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রয়োজনে তারা হাইকোর্ট ঘেরাও করবেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা এদিনও ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। প্রেস ক্লাব ছাড়াও রাজধানী ধানমন্ডি, শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকায় তারা অবস্থান নিয়েছেন। অটো রিকশা চালকদের বিক্ষোভ কর্মসূচিতে এসব এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এর আগে গত 19শে নভেম্বর হাইকোর্ট রাজধানী ঢাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চালক চলাচল বন্ধ করতে নির্দেশ দেন এবং এর প্রতিবাদে বুধবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে রিকশা চালকরা বিক্ষোভ করেছেন। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ব্যাটারি চালিত রিকশা চালকরা বড় কর্মসূচি পালন করতে গত বৃহস্পতিবার ওই দিন সকালে রাজধানী মিরপুর, গাবতলী, দারুস সালাম, মোহাম্মদপুর, মহাখালী সহ বিভিন্ন এলাকায় তারা দলে দলে সড়কে নেমে আসেন। তাদের ব্যাপক অবস্থানের কারণে বলতে গেলে গোটা ঢাকা স্থবির হয়ে পড়ে। মহাখালী রেলগেট এলাকায় অবরোধ করায় সারা দেশের সঙ্গে ঢাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার জুরাইন সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার পর তারা সড়ক ছাড়েন। সরকার পরিবর্তনে উঠে গেছে টেন্ডারের কঠিন শর্ত। আওয়ামী লীগ সরকারের বিদায়ের কারণে উপকূলীয় এলাকায় জেটি নির্মাণ কাজে টেন্ডারের কঠিন ও বিশেষ শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রামে মিসাইলে জেটি নির্মাণ কাজের একটি টেন্ডার নোটিশ প্রকাশ করেছে সংস্থাটি। এই টেন্ডারের আগের মতো কঠিন শর্ত রাখা হয়নি। অথচ গত বছরে সন্দ্বীপ উপজেলায় একই ধরনের জেটি নির্মাণের টেন্ডারের ওপর বিশেষ শর্ত যুক্তি করেছিল। ওই টেন্ডারে কাজ পাওয়া প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের চাওয়া অনুযায়ী বিশেষ ওই শর্ত জুড়ে দেয় বিআইডব্লিউটিসি। তৃতীয় সর্বোচ্চ দারদাতা হওয়া সত্ত্বেও ওই প্রতিষ্ঠানে 356 কোটি টাকার কাজও দেয়া হয়। এখন ধীরগতিতে কাজ করছে ওই ইঞ্জিনিয়ারিং। সরকার পরিবর্তন হওয়ায় এবারে টেন্ডার বিশেষ শর্ত যুক্তের চাপাচাপিও বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। সরকার বদলের সাথে রাতারাতি টেন্ডার প্রক্রিয়ায় এমন শর্ত পরিবর্তনের বিস্ময় প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর একাধিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিগত সরকারের আমলে বিআইডব্লিউটিতে কি ধরনের টেন্ডার কারসাজি হতো এর বড় প্রমাণ এটি। বিভিন্ন টেন্ডার পছন্দের ঠিকাদারদের সুবিধা দিতে এভাবে নানান শর্ত যুক্তি করে আসছেন প্রকল্প পরিচালকরা। নৌ পরিবহন উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন দায়িত্ব নেয়ার পর টেন্ডার কারসাজি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। তারা আরো জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা বেশিরভাগ প্রকল্প পরিচালকরাই বিপুল সম্পদের মালিক হয়েছেন, পেয়েছেন ক্ষমতার আনুকূল্য।